নমস্কার বন্ধু, আজ আপনাদের বেলুড় মঠে কুটিঘাট থেকে নিয়ে যাব। বরানগরের কুটিঘাট হয়ে বেলুড় মঠ নিয়ে যাব। প্রথমে স্মৃতির মোড়ে এসে তারপর অটো নিয়ে চলে আসব কুটিঘাট থেকে ভেসেলে করে 6 টাকা ভাড়া দিয়ে নিয়ে যাব বেলুড় মঠ। ষষ্ঠীর পুজো দর্শন করাবো আপনাদের। বেলুড় মঠ ফেরিঘাট থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। যেতে যেতে একটা দারগা পড়লো বেলুড় মঠে, সেটাও তুলে ধরলাম। বেলুড় মঠ রামকৃষ্ণের দর্শন প্রচারের জন্য স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত হয়। বেলুড় মঠের দুর্গাপুজো একটি ঐতিহ্যবাহী এবং বিশেষ ঘটনা, কারণ এই মঠ রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত। এই পুজো সম্পূর্ণভাবে আধ্যাত্মিক রামকৃষ্ণ ভাবধারার প্রচারের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়। 1910 সালে প্রথমবার এখানে দুর্গা পুজো শুরু হয়েছিল, যা ছিল মঠের প্রতিষ্ঠার ধর্মীয় আধ্যাত্মিক আদর্শের প্রতীক। এখানে দেবী মূর্তির বদলে শ্রী রামকৃষ্ণ পরমহংসের ছবির সামনেও পুজো করা হয় এবং প্রধানত মা দুর্গা স্বরূপে সেবা করা হয়। কুটিঘাটের টিকিট কাউন্টার, এখানে লাইন দিয়ে আমি 6 টাকা টিকিট কেটে এবারে যাব। আজ আপনাদের বেলুড় মঠ দর্শন করাবো। সেখানে ষষ্ঠী হচ্ছে দুর্গা পুজো, ষষ্ঠী পুজোর যে সেটাকে একটা ব্লকের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। এই হলো কুটিঘাট, দেখুন। এইখান থেকে ভেসেলে করে আপনারা চলে যাবেন। ও পরিষ্কার পরিচ্ছন্ন ঘাট। এইখান থেকে আপনারা টিকিট পাঞ্চ করবেন, পাঞ্চ করে চলে যেতে হবে ভেসেলে করে। এবারে আমরা 6 টাকার টিকিট কেটে বেলুড় ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। আজ আপনাদের বেলুড় মঠের দুর্গা পুজো দর্শন করাবো, সেখানে কিভাবে। আর এই গঙ্গার দৃশ্য দেখতে দেখতে বালির ব্রিজ দেখুন কত সুন্দরভাবে, কত মনোরম পরিবেশে বেলুড় মঠ দেখা যাচ্ছে। চূড়া বিশিষ্ট মন্দির, কত সুন্দরভাবে এই বেলুড় মঠ। একদিকে ব্রহ্মানন্দ মন্দির, বিবেকানন্দ মন্দির, সারদা মন্দির আর বেলুড় মঠ। আর বেলুড় মঠের নতুন যে বিল্ডিং করেছে সেগুলো এই গঙ্গা থেকে দেখা যাচ্ছে ভেসেলে করে যখন যাচ্ছি, কত সুন্দরভাবে। এরপরে বেলুড় ফেরিঘাটে এসে পৌঁছে গেলাম। আপনারা এইভাবে পৌঁছে গেলাম, গিয়ে এরপর আপনাদের নিয়ে যাব। এই হলো বেলুড় ফেরিঘাট। এই হলো 6 টাকার টিকিট কেটেছি, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে কত বেলুড় ফেরিঘাটে কত সুন্দরভাবে পাথর দিয়ে সাজিয়ে গড়ে তুলেছে দেখুন। এখানে দেখুন অঙ্কন করে পাথর দিয়ে এখানে কত কত টিকিট লাগে, কোথায় কোথায় যাওয়া যায় সেগুলো আপনাদের স্ক্রিনে তুলে ধরলাম। আপনারা পজ করে দেখে নেবেন। এখানে স্বামীজি, রামকৃষ্ণদেব আর সারদা মায়ের ছবি ফুটিয়ে তুলেছে। এরপর আমরা বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে কার রাখার ব্যবস্থা আছে বেলুড় মঠে এলে। এই রাস্তা ধরে এই হলো দারগা পড়বে যেতে যেতে বেলুড় মঠে ঢোকার মুখে সেই দারগাটাও। আর এখানে কোনো পয়সা লাগে না, জুতো। আর এটা হলো খোলার সময়, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আর এই হলো বেলুড় মঠ। বেলুড় মঠের মন্দিরের স্থাপত্য শৈলীকে ভাস্কর্যের ঐকতান বলা হয়, কারণ এটা ভারতীয়
ইসলামিক, বৌদ্ধ ও খ্রিস্টীয় স্থাপত্যের বিভিন্ন বৈশিষ্ট্যকে একত্রী করে মূল কাঠামোতে হিন্দু মন্দির, মসজিদ, গির্জা স্থাপত্যের মিশ্রণ দেখা যায়। এখানে শিখর, গম্বুজ, মিনার রয়েছে, যা বিশ্ব ধর্মের একতার প্রতীক। এখানে দেখুন যে দুর্গা পুজোর জন্য প্যান্ডেল করা হয়েছে, কত সুন্দরভাবে। মহিলারা একদিকে বসবে, জেন্টসরা একদিকে বসবে, কত সুন্দরভাবে এখানে গড়ে উঠেছে দুর্গা পুজো। আজ মহাষষ্ঠী, সেই উপলক্ষে আপনাদের এই বেলুড় মঠে এনেছি। 1910 সালে এই মঠে প্রথম দুর্গা পুজো অনুষ্ঠিত হয়, যা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বেলুড় মঠে দুর্গা পুজো প্রচলিত প্রতিমা পুজোর চেয়ে ভিন্ন। এখানে দেবী মূর্তির পরিবর্তে রামকৃষ্ণ পরমহংস ছবির সামনে মায়ের পুজো হয়, কিন্তু এখন বর্তমানে মায়ের মূর্তি এনে পুজো করা হচ্ছে। রামকৃষ্ণ জীবনের সঙ্গে দুর্গা পুজোর গভীর যোগ ও মায়ের রূপের প্রতীক বোঝায়। দুর্গা পুজোর সময় সারা দেশ থেকে বহু ভক্ত দর্শনার্থীরা এই পুজো দেখতে আসে। দেখুন কত দর্শনার্থীরা এই পুজো দেখতে এসছে। মঠের শান্ত পরিবেশ, আধ্যাত্মিক আবহের কারণে এই পুজো এক বিশেষ রূপ লাভ করে। 2025 সালে দুর্গা পুজো সুনির্দিষ্ট তারিখ 1 সেপ্টেম্বর 2025 ষষ্ঠীর পুজো অনুষ্ঠিত হচ্ছে। দেখুন এখানে পুজো অনুষ্ঠিত হচ্ছে, ষষ্ঠী পুজো, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। মঠের আধ্যাত্মিক পরিবেশ ও ঐতিহ্য মেনে এখানে প্রতিমা স্থাপন করা হয়। পূজার মূল আকর্ষণ থেকে রামকৃষ্ণ পরমহংস ছবির সামনে দেবীর আরাধনা। এই হলো সারদা মন্দির। হলো বিবেকানন্দ মন্দির বেলুড় মঠে। বিবেকানন্দ মন্দিরের উল্লেখ রয়েছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আর যে বেল গাছ, সেটাও উল্লেখ রয়েছে, সেও তুলে ধরলাম আপনাদের কাছে। এরপর আপনাদের সমাধিপীঠ নিয়ে গেলাম। সমাধিপীঠ যেটা আছে সেটাও তুলে ধরলাম, কত সুন্দরভাবে এই বেলুড় মঠ গড়ে উঠেছে। এখানে হচ্ছে সমাধিপীঠ, আর এ হচ্ছে সাক্ষাৎকারের সময়, আর এ হচ্ছে গিরিশ মেমোরিয়াল, রামকৃষ্ণ মিশন বিক্রয় কেন্দ্র, পল্লীমঙ্গল। বেলুড় মঠের মন্দিরের মূল কাঠামো শিকড় হিন্দু স্থাপত্যের প্রভাব বহন করে, যা ঐতিহ্যবাহী ভারতীয় মন্দিরের অনুরূপ। মন্দিরের গম্বুজ ও মিনারগুলি ইসলামিক স্থাপত্য শৈলীর উদাহরণ। মসজিদ নকশার কথা মনে করিয়ে দেয়। মঠের সামগ্রিক নকশায় বৌদ্ধ ও খ্রিস্টীয় স্থাপত্যের কিছু উপাদান লক্ষ্য করা যায়, যা এর বিশ্বজনীনতার পরিচয় বহন করে। মার্টিন ব্রান অ্যান্ড কোম্পানির অবদান। সুপরিচিত ইঞ্জিনিয়ার ও শিল্পপতি স্যার রাজেন্দ্র কুমার মুখোপাধ্যায় তত্ত্বাবধানে মার্টিন ব্রান অ্যান্ড কোম্পানি এই মন্দিরটি নির্মাণ করেন। স্বামী বিবেকানন্দ স্বপ্ন ছিল এই মঠ এমন এক স্থান হবে যেখানে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও মানুষ মিলিত হতে পারবে। সেই স্বপ্নকে বাস্তব রূপ দিয়ে এই স্থাপত্যিক ঐক্যতান সৃষ্টি করা হয়েছিল। ষষ্ঠী হচ্ছে কল্পরম্ভ, হলো বিবেকানন্দ সভাগৃহা, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। রামকৃষ্ণ হচ্ছে সারদা পীঠ। দুর্গাপূজা 2025 ষষ্ঠী বোধন। দুর্গাপূজা 2025 পঞ্চমী শ্রী শ্রী নারায়ণকে নিয়ে আসা। শরতের চেয়ে ভালো আর কোনো ঋতু হতে পারে?
আর দুর্গা পুজো হলো দেবী মায়ের আগমনের কথা। ধর্মতলা এবং হাওড়া থেকে মিনি বাসে করে ডাইরেক্ট মঠে চলে আসতে পারেন। এই বেলুড় মঠে আর একটা রাস্তা আপনাদের দেখিয়ে দিলাম। নমস্কার বন্ধু, আজ আপনাদের বেলুড় মঠে এনে যে ষষ্ঠীর পুজো হচ্ছে দুর্গা উৎসব 2025-এ সেটা তুলে ধরলাম। এবং বেলুড় মঠ এর আগেও আমি তুলে ধরেছি। তাই এই ছোট্ট ব্লগটি দেখার পর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন, যত শেয়ার করবেন বেলুড় মঠে কীভাবে দুর্গা পুজো হয় সেটা লোকে জানতে পারবে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় রামকৃষ্ণদেব, জয় মা দুর্গা। নমস্কার বন্ধু, আজ খিদুরপুর 74 পল্লী নিয়ে এসছি। এই খিদুরপুর 74 পল্লী আসতে গেলে ধর্মতলা হাওড়া থেকে অনেক বাস আছে, বাসে করে নেবেই। রোডের থেকে একটু এগিয়ে গেলেই এই 74 পল্লী পেয়ে যাবেন। এদের থিম হচ্ছে কালের কলকাতা। খিদুরপুর 74 পল্লী কালের কলকাতা থিমটি একটি নির্দিষ্ট বছরে তাদের দুর্গা পুজোর একটি থিম বা বিষয়, যা কলকাতার ইতিহাসের বিভিন্ন অংশকে তুলে ধরেছে। খিদুরপুর এলাকা একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান, যা আধুনিক সমুদ্রবন্দর তৈরি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শত্রুর লক্ষ্যবস্তু হওয়া এবং এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম। ঠিক এই সাইডে নেবে, ঠিক এই সাইড থেকে নেবে আপনারা চলে যাবেন খিদুরপুর 74 পল্লীতে। হাওড়া থেকে এসপ্ল্যানেড থেকে সহজ উপায় চলে আসবে। ঢোকার মুখে স্ন্যাক্সের দোকান পেয়ে যাবেন, তার সোজা যাবেন। এই দোকানের কচুরি এবং চা স্ন্যাক্স খুবই খ্যাত। এইভাবে সোজা চলে যাবে, বজরংবলীর মন্দির পড়বে, রাম মন্দিরও পড়বে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। 74 পল্লী কত পুজোয় যে প্রাইজগুলো পেয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন, এরা প্রত্যেক বছরেই থিমের পুজো করে থাকে এবং প্রত্যেকবারেই প্রাইজ পায়, সেইগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন, সেগুলো তারা তুলে ধরেছি। 74 পল্লী করেছে কালের কলিকাতা, যেখানে পুজো ছিল সংস্কৃতি উৎসব। এই বছর খিদুরপুর 74 পল্লী 70তম পূজা উপলক্ষে বাঙালির ঐতিহ্য এক ভুলে যাওয়া অধ্যায়, পুরাতন কলকাতার বাবু সংস্কৃতি ও সৌন্দর্য, জাঁকজমক ও নীতিবোধের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায় কালের কলকাতা। এদের থিম হচ্ছে কালের কলকাতা। 74 পল্লী এখানে দেখুন একটা সিংহ শুয়ে রয়েছে, গেট করেছে আর কালের কলকাতা তুলে ধরেছে। আর পটচিত্র সব ফুটিয়ে তুলেছে। দেখুন এখানে পটচিত্র সব তুলে ধরেছে কাপ প্লায়ের ওপরে। কত সুন্দর হাত পাকা সব তুলে ধরেছে। এইখানে চিত্রে তুলে ধরেছে কলকাতার বাবুয়ানা, সেটাও তুলে ধরেছে। তো সুন্দরভাবে এই চিত্রগুলো তুলে ধরা হয়েছে, সত্যি মুগ্ধ হয়ে যাবেন এইখানের অঙ্কিত চিত্র দেখে। প্রত্যেক বছরেই 74 পল্লীর চিত্র অঙ্কন দেখে মুগ্ধ হয়ে যায়। আর পুরো এখানে যে প্যান্ডেল করেছে, পুরো সিট আয়রন রড পুরো দিয়ে এই প্যান্ডেলের ঢোকার মুখে দেখুন একটা সাজবাতি করেছে, দিয়েছে। আর কত সুন্দরভাবে সব পেন্টিং করে তুলেছে।
চলুন প্রবেশ করাই। ঐতিহাসিক স্থান যা প্রথম আধুনিক সমুদ্র বন্দর তৈরি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শত্রুর লক্ষ্যবস্তু হওয়া, এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম চলার মতন ঘটনা সাক্ষী। খিদিরপুরের ঐতিহাসিক প্রেক্ষাপট কেন্দ্র করে তৈরি করা হয়েছিল পূজা মণ্ডপ, সজ্জার মাধ্যমে জনসমক্ষে তুলে ধরা খিদিরপুর মহাদেশের প্রথম আধুনিক সমুদ্র বন্দর তৈরি হয়েছিল, যা এর ঐতিহাসিক গুরুত্বকে বাড়িয়ে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খিদিরপুর শত্রুর লক্ষ্যবস্তু হয়েছিল, যা এই এলাকার সামরিক তাৎপর্য নির্দেশ করে। এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম খিদিরপুর থেকেই চালু হয়েছিল, যা শহরের আধুনিক পরিবহন ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। কলকাতা যেরকম বাবুয়ানা ছিল, এখানে মাকে রানী হিসাবে তুলে ধরা হয়েছে। দেখুন যেন মা রানী হয়ে বসে রয়েছে। সরস্বতী দেবী বীণা বাজাচ্ছেন, কার্তিক বাবাজি বসে হাত গুনছে, আর মা লক্ষ্মী এখানে আশীর্বাদ করছে, আর সিদ্ধিদাতা গণেশ বাবাজি বসে বসে সব লক্ষ্য করছেন, আর মাকে এখানে রানী হিসাবে তো আর অসুর মায়ের কাছে ক্ষমা চাইছে, সেইটা তুলে ধরা হয়েছে। আর এখানের ঝাড়বাতি খুব সুন্দর, দুদিকে দুটো ঝাড়বাতি লাগানো হয়েছে, যেহেতু কালের কলকাতা। আর এখানে ধাপে ধাপে ওপরে উঠে যেতে হবে। পুরোনো দিনের সেই খড়খড়ি জানলাগুলো তুলে ধরা হয়েছে। পুরো হচ্ছে কালের কলকাতা। এই থিমটি খিদিরপুরের নিজস্ব ঐতিহাসিক তাৎপর্য, শহরের বিবর্তন, পুরনো কলকাতার প্রতি শ্রদ্ধা, স্মৃতি উদযাপনের জন্য ব্যবহার হয়ে থাকতে। থিম হিসাবে সম্ভবত বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা, ঐতিহাসিক ঘটনা, শহরের গুরুত্বপূর্ণ অংশগুলি পুজো প্যান্ডেলে মণ্ডপ মাধ্যমে তুলে ধরা হয়েছে। খিদিরপুর ৭৪ পল্লী এই বছরের থিম হচ্ছে কালের কলকাতা, মানে বাবুয়ানা, সেইটা তুলে ধরেছে। নমস্কার বন্ধু, খিদিরপুর ৭৪ পল্লী কালের কলকাতা থিম, আর কত সুন্দরভাবে এরা প্যান্ডেল গড়ে তুলেছে। প্লাই, সিট, তারপরে কাপড়, আয়রন রড, এসব দিয়ে এদের প্যান্ডেল গড়ে তুলেছে, আর খুবই সুন্দর। আপনারা এখানে দর্শন করতে পারেন, খিদিরপুর থেকে নেবেই চলে আসতে পারে। আর এই ছোট্ট ব্লগটি দেখার পর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অল আইকন বোতামটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা দুর্গা বলে আমি আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি। নমস্কার বন্ধু, আজ খিদিরপুর ২৫ পল্লী ২০২৫, খিদিরপুর ২৫ পল্লী দুর্গা পুজোর থিম হলো শৈলী। এটি একটি শৈলিক ভাবনা, যা পুজোর আনন্দ ও উৎসবকে মেতে ওঠার জন্য আহ্বান জানায়। থিমের মূল ভাব, এটি একটি শৈলীপক থিম, যা পুজোর আনন্দ উৎসব কেন্দ্র করে তৈরি হয়েছে। উৎসর্গ, এই থিমটি খিদিরপুর ২৫ পল্লী দুর্গা পুজোর অভিনব আয়োজন। তারাতলা বেহালা এসে এই বাস স্ট্যান্ডে নামবেন, নেবে এইদিকে ঢুকে যাবেন ২৫ পল্লী। হাওড়া থেকে এসপ্ল্যানেড থেকে বাসে এসে ওখানে নেবে, এই ২৫ পল্লী এইখান দিয়ে ঢুকে যাবেন। খিদিরপুর ২৫ পল্লীর থিম শৈলী হলো সমাজের অবহেলিত পুরনো ও
ও অবাক বিষয়গুলির পুনর্জীবনের গল্প বলা, যা শিল্প সংস্কৃত মাধ্যমে তুলে ধরা হয়। প্রতিটি বছর এই ক্লাব নতুন এবং অভিনব থিম নিয়ে আসে, যা শুধুমাত্র প্যান্ডেলকেই সুন্দর করে না, বরং সামাজিক বার্তা বহন করে এবং দর্শকদের নতুন চিন্তা ভাবনা, উপলব্ধি, খোরাক যোগায়। দেখো কত সুন্দরভাবে এই শৈলী তুলে ধরা হয়েছে। খিদিরপুর 25 পল্লী পুনর্জীবনের গল্প বলা শিল্প সংস্কৃতির মাধ্যমে তুলে ধরা হয়েছে। 25 পল্লীর থিমগুলি প্রায় এমনই বিষয় কেন্দ্র করে তৈরি হয়, যা সমাজের একপাশে পড়ে থাকা বিষয়, যেমন পুরনো জিনিসপত্র পুনরুজ্জীবন। থিমগুলি শুধু প্যান্ডেলের নকশা নয়, এবং শিল্পী ও কারিগরদের সৃজনশীলতা এক অনন্য প্রতিফলন। শিল্পী হচ্ছে বিমল সামন্ত। তার মতন শিল্পীরাও এই থিমকে ফুটিয়ে তুলতে সাহায্য করে। এই থিমগুলি শুধু উৎসবে আনন্দ দেয় না, বরং সামাজিক বিষয় নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করে, নতুন চিন্তাভাবনার ধারণার জন্ম দেয়। প্রত্যেক বছরই তারা একটা নতুন উদ্বোধনী থিম নিয়ে আসে, যা দর্শকদের আকৃষ্ট করে, তাদের অভিজ্ঞতার সমৃদ্ধ করে। অনেক সময় থিম প্রচলিত সাধারণত ধারণা থেকে বেরিয়ে আসা এবং এমন এক গল্প বলে যা আগে শোনা যায়নি। এই পুজো অনন্য করে তোলে। খিদিরপুর 25 পল্লী দুর্গা থিম শৈলী, যা ভারতের প্রাচীন আদিবাসী চিত্রশিল্পকে ফুটিয়ে তুলেছে। এই থিমটি মহারাষ্ট্রের আদিবাসী চিত্রশিল্প দ্বারা অনুপ্রাণিত। এখানে দুর্গা তার বাহন গণেশকে ভারতীয় ঐতিহ্যের সাথে মিলিয়ে উপস্থাপন করা হয়েছে। থিমের নাম শৈলী মহারাষ্ট্রের প্রাচীন আদিবাসী শিল্পের উপস্থাপনা। থিমটি ভারতের প্রাচীন শিল্পকলার এক অনন্য শৈলীপক অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। দুর্গা মূর্তির প্রাচীন শিল্পকলার সাথে সামঞ্জস্যপূর্ণ তৈরি। মূর্তিটি দেবীর মহিমা, ভারতীয় ঐতিহ্যকে একত্রিত করা হয়েছে। এই থিমের মাধ্যমে খিদিরপুর 25 পল্লীর দর্শনার্থীদের একটা নতুন ভিন্নধর্মী ও শিল্প অভিজ্ঞতা প্রদান করেছে। সেখানে প্রাচীন শিল্প ও দেবী দুর্গার কিংবদন্তি মিলিত হয়েছে। এখানে দুর্গা তার বাহন গণেশকে ভারতীয় ঐতিহ্যের সাথে মিলিয়ে স্থাপন করা হয়েছে। মহারাষ্ট্রের প্রাচীন আদিবাসী চিত্রশিল্প থিমটি ভারতের প্রাচীন শিল্পকলার এক অনন্য শৈলীপক অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। নমস্কার বন্ধু, আজ খিদিরপুর 25 পল্লী দুর্গা পুজো দর্শন করিয়েছি। থিম হচ্ছে শৈলী, যা ভারতের প্রাচীন আদিবাসী চিত্রশিল্পকে ফুটিয়ে তুলেছে। তা এটা দেখে মুগ্ধ হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অল বেলটা টিপে দেবেন। টিপে দিলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা দুর্গা।